সবাইকে আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার মিতুল তানিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো কোমরের হাড় সরে যাওয়া এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য স্পাইন সার্জন উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাদেরকে অনেক শুভেচ্ছা। স্যার, আমরা তো আজকে একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। কোমরের হাড় সরে যাওয়া, মেডিকেলের ভাষায় এটাকে কি বলে? এই রোগে কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? জি, ধন্যবাদ। কোমরের হাড় সরে যাওয়া রোগটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস আমাদের ভাষায়। আসলে মেরুদণ্ড তো অনেক হাড় মিলে মেরুদণ্ড। যদি আমরা এই মডেলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো মেরুদণ্ডের হাড়, মানে কশেরুকা একটা একটা হাড়। তো যখন এই একটা হাড় পরপর পরপর সাজানো থাকে, একটা সিনক্রোনাস ওয়েতে থাকে, এবং এই মেরুদণ্ড ধরেন আমরা সামনের থেকে যখন তাকাই একদম স্ট্রেট, সাইড থেকে যখন তাকাই বাঁকা। এই যে বাঁকা তেরা, এটা পরপর সাজানো অবস্থায় এটাকে থাকে। কোনো কারণের জন্য যদি এই মেরুদণ্ড হাড় সরে যায়, সেটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস। এখন এটা হতে পারে জন্মগতভাবে, অনেক সময় থাকে মায়ের পেট থেকেই হবে, কিন্তু বোঝা যায় পরে। একটা দুই নম্বর হলো যে অ্যাডাল্ট, যেটা আমরা বয়সজনিত আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলি, এটা বয়সজনিত কারণে চেঞ্জ হয়ে যায়। অনেক সময় আমাদের অ্যাক্সিডেন্ট, আঘাতজনিত কারণে আমাদের এই মেরুদণ্ড হাড়টাকে সরে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা আমরা বলি ইনফেকশন, যে ধরেন মেরুদণ্ড হাড় যে একটার সাথে এটা লেগে থাকবে, এটা লকিং সিস্টেম থাকে। কোনো কারণের জন্য যদি এই লকিং সিস্টেমটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনার এটাকে হাড় সরে যাবে। যেমন আমরা অনেক সময় দেখি আঘাত, যেমন একটা বললাম, এক ধরনের ঘা, যক্ষা হলে পরে, এমনি যক্ষা ছাড়াও যদি মেরুদণ্ডের হাড়ের মধ্যে ঘা হয়, আমরা বলি স্পন্ডাইলোডিসকাইটিস। এই যে মানে স্পন্ডোলাইটিস ইনফেকশনের জন্য যদি হয়, তাহলে দেখা যায় লকিং সিস্টেমটা ড্যামেজ হবে। আমাদের ক্ষেত্রে বেশি যেটা হয় সেটা অনেক সময় আঘাতজনিত। আরেকটা হচ্ছে যে ধরেন তেমন কোনো আঘাত থাকে না, কোনো কারণ থাকে না, কিন্তু আস্তে 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 এটা সরে যায়। জন্মগতভাবে যদি হাড়টা তৈরি হইতে কোনো ত্রুটি থাকে, এই একটা হতে পারে। আর একটা হলো বয়সের কারণের জন্যই বেশি, আমরা যেটা বলি ডিজেনারেটিভ স্পন্ডাইলোলিস্থেসিস। তো এইটার অসুবিধাটা কোথায়? প্রশ্নটা হচ্ছে অসুবিধার কথা। মেন অসুবিধা হলো যে অনেক সময় কোনো অসুবিধাই থাকে না। দেখা যাবে যে অনেক পেশেন্টের তার এরকম স্পন্ডাইলোলিস্থেসিস আছে, একটা হাড় একটা হাড়ের সাথে সরে অবস্থান করতেছে, কিন্তু তার কোনো সিমটমস নেই, অর্থাৎ কোনো উপসর্গ নাই, কোনো ব্যথা নাই, তার কোনো ফোলা নাই, চলাফেরা করতে কোনো অসুবিধা নাই, স্বাভাবিক জীবনযাপন কাজ কাম সব করতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। এটা একটা এমনি আছে, কিন্তু অসুবিধা নাই। আর বাকি যেগুলো আছে সেটা কিন্তু অনেক সময় সিমটমস, অর্থাৎ উপসর্গ। ব্যথা, কোমরে ব্যথা হলো এক নম্বর। দুই নম্বর হলো যে শুধু কোমরেই ব্যথা না, আস্তে আস্তে এই ব্যথাটা আপনার হলো নিচের দিকে সরে যেতে পারে, পায়ের দিকে যেতে পারে, কোনো সময় এক পা, কোনো সময় দুই পা। এবং কোনো পেশেন্ট আছে যেগুলো একদম শুরুর থেকে দুই পায়ে ব্যথা, হাঁটতে পারবে না, দাঁড়াইতে পারবে না, হাঁটাটা আপনি অ্যাবনর্মাল হয়ে যাবে, দুইটা পায়ে সবসময় ঝিনঝিন অবশ অবশ মনে হবে। বিশেষ করে যদি কোনো সময় রুগী দাঁড়াই থাকে লম্বা টাইম, দেন হাঁটতেছে অথবা সামনে ঝুঁকে কিছু করতেছে, তখন তার ব্যথা এমন শুরু হবে যে তাকে বসে রেস্ট করতে হবে, অথবা অনেক সময় যে দাঁড়ানো বসা অবস্থা একদম শুয়ে পড়তে হবে। এরকম যখন হবে, বুঝতে হবে যে মেরুদণ্ডের হাড়টা যে অ্যালাইনমেন্ট, যে লাইনে থাকে, ধরেন আমাদের মেরুদণ্ডের হাড়গুলো তো পরপর থাকে, আমাদের শরীর ওজনটাকে বহন করে, কিন্তু যখনই আমি ওজনটা বহন করব, বসবো, দাঁড়াবো, হাঁটবো, এটা লোডটা নিতে পারবে না, ওটা সরে যাচ্ছে, তখন দুই পায়ের নার্ভের মধ্যে চাপ পড়তেছে, যেটা আমরা বলি শিরার মধ্যে চাপ, তখনই তার ব্যথা, সিভিয়ার ব্যথা শুরু হয়ে যাবে। সুতরাং উপসর্গটা হলো ব্যথা দিয়ে শুরু হয়। অনেক সময় দেখা যায় যে তার হাঁটাটা একটু অস্বাভাবিক। অনেক সময় আমরা যখন ডাক্তাররা ফিল করি, দেখা যাবে মনে হবে যেন একটা স্টেপিং গ্যাপ, পিছনে আমরা মানে মিড লাইনে যখন আমরা একটু ফিল করবো, মনে হয় একটু উঁচু নিচু হয়ে আছে, চাপ দিলে মনে হয় একটু গ্যাপ। এগুলো ধরেন আমরা দেখে আমরা অ্যানালিসিস করি। এরপর তো ধরেন মানে কনফার্ম করতে হয় এক্স রে করে, এমআরআই করে, এগুলো দেখে আমরা হলো পরে কী চিকিৎসা হবে সেটা আমরা ডিসিশন নিই। খুব সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো স্পন্ডাইলোলিসিস কাদের বেশি হয় এবং এর ইনসিডেন্স কত? কাদের বেশি হয়, একটা আমরা বলছি যে মহিলাদের ক্ষেত্রে একটু দেখা যায় একটু আমাদের বেশি, খুব যে কমন তা না। দেখা যায় হয়তো 1 লাখ 2 লাখের মধ্যে একজন বা দুইজন এরকম হয়। ছেলেদেরও হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো খুব রেয়ার। জন্মগতভাবে যখন ধরেন ওই যে লকিং সিস্টেমটা ডেভেলপ করে নেয়, তখন হাড় নিচের দিকে, একদম নিচের দিকে, যেটা হলো আমরা বলি যে মানে লাইটিক ভ্যারাইটি, যে এটা যে লকিং নাই,
আস্তে 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 মনে এটা লস্ট হয়ে যাচ্ছে। আবার অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে এটা ইনিশিয়ালি থাকে, কিন্তু 6 বছরের মধ্যে যখন এই হাড়টাকে ডেভেলপ করে গ্রোয়িং বোন, এটা আবার ফিক্সড হয়ে যায়, এটা ইমপ্রুভ করে যায়। তো সে কারণে জন্য সব বাচ্চাদের যে একদম আর্লি স্টেজ এটা ধরা পড়লেই তার কোনো সিমটমস থাকে তা না। অনেক সময় দেখা যায় যে এটা অটোমেটিক্যালি এটা কারেকশন হয়ে গেছে, কারণ ওই লাইসিসটা যদি ফিউজড হয়ে গেল 6 বছরের মধ্যে হইলো, কিন্তু 6 বছর পরে গিয়ে দেখা যায় নর্মাল হয়ে গেছে, তাহলে তাদের কোনো সিমটমস থাকে না। আর কিছু আছে যে আঘাত তো একটা খুব কমন জিনিস, এর জন্য হবে। তবে আমাদের ক্ষেত্রে বেশি হয় হলো আপনার বয়সজনিত কারণে, যেটাকে আমরা বলি ডিজেনারেটিভ স্পন্ডাইলোলিস্থেসিস। স্যার, এই যে সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসছেন, নিশ্চয়ই আপনারা ডায়াগনোসিস করেন, তো কি ধরনের টেস্ট করতে হয় এটার জন্য? টেস্ট হলো, এক নাম্বার হলো যে আমরা তো ক্লিনিক্যালি দেখি। এক্স রে খুব হেল্পফুল, খুব সিম্পল। এক্স রে আমরা আপনার পরে যখন একটা কেস ইলাস্ট্রেশন করব তখন আমরা এটা দেখাবো যে এটাকে কতটুকু সরে গেল। এটা আবার গ্রেডিং আছে, গ্রেড 1 2 4 রকমের গ্রেড। যেমন একদম 25% স্পেস হলো, 50%, 75, 100%। এগুলো দেখে হলো আমরা হলো এক্স রেতে আমরা এটা অ্যাসেস করি। আর এই গ্রেডিংয়ের উপরই অবশ্য ট্রিটমেন্টও নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে গ্রেড বেশি। স্যার, আমরা এই বিষয়ে কথা বলবো, এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানটি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম ইনভেস্টিগেশন নিয়ে, কিভাবে আমরা স্পন্ডাইলোলিসিস ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করছি। হ্যাঁ, আমরা যেটা বললাম যে এক্স রে করলে, ধরেন আমরা যদি কোনো একটা ছবিতে দেখতে পাই এক্স রে, তাহলে খুব বেশি ভালো বোঝা যাবে। সাধারণত এক্স রে করলে যে আমরা বললাম যে একটা নর্মাল অ্যালাইনমেন্টে থাকে, যেমন এটা যদি আপনি তাকান দেখেন যে এই যে নিচের যে পোর্শনটা আর উপরে দেখেন পরপর 3টা মেরুদণ্ডের কশেরেখা পরপর একই লাইনে আছে এবং গ্র্যাজুয়ালি একটু বাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু একদম লাস্টের যেটা দেখেন তার উপরে যে লাল রঙের, মানে ওইটা হলো একটা নার্ভ, মানে অনেকটুক দূরে চলে গেছে। এবং আপনি দেখেন উপরের দিকে একটা দিকে আরেকটা লাগানো, কিন্তু শেষে নিচের দিকে ওই যে লালের উপরের দিকে মনে হয় ভেঙে গেছে, মানে ডিসলস্ট হয়ে যাচ্ছে, তার লকিং সিস্টেমটা হারিয়ে যাচ্ছে। এটা হলো এক্সরে। এক্সরেটা দেখেন ঠিক মানে মাঝখানে যেটা অ্যারো দেওয়া, এই যে লাইনটা না যে একই লাইনে থাকবে, কিন্তু সেটা দেখেন পিছনে চলে গেছে। ঠিক লাস্টেরটাও ঠিক তাই, যে ডিসপ্লেসমেন্টটা এটা কিন্তু গ্র্যাজুয়ালি, যে প্রথম দিকে ছিল যে একটা মানে আমরা বলি ডাইনামিক ভিউ এক্সরে, মানে সামনে ঝুঁকে একটা এক্সরে, পিছনে ঝুঁকে একটা এক্সরে। দেখেন তাতে কি হয় যে ওই যে সাপোর্টিং লকিং সিস্টেম নাই বিদায়, মানে বাম সাইড থেকে 3 নাম্বার এবং লাস্টে 4 নাম্বার দুইটা কিন্তু ডিস্টেন্সের বেশি আছে, তারতম্য আছে। তার মানে এটা হাড়গুলো গটগট করা, মানে এটা সরে যায়, এটাকে আমরা বলতে চাচ্ছি। যেমন এই যে আমরা গোল করে রেখেছি, দেখা যাচ্ছে যে এই হাড় সরে গিয়ে হাড়ের মাঝখানে যে জেলি থাকে, যেটাতে লাগানো থাকে, অনেকে বাঙালিরা বোঝার জন্য বলছে স্যার ক্যালসিয়াম বের হয়ে গেছে, এটা একটা ডিস্ক আর কি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সেটা আপনি বের হয়ে ওই যে স্পাইনাল কর্ড মাঝখানে যেটা দেখেন গোল করে লাগানো, আমরা দেখতে পাচ্ছি যে ওই কর্ডটাকে একদম চেপে মনে ছিঁড়ে ফেলছে। অর্থাৎ দুই পায়ে নার্ভ যেগুলো আছে এগুলোর মধ্যে একদম চাপ দেওয়া ধরে থাকে। এইটা হলো আপনার কনফার্মেটরি যে হ্যাঁ কতটুকু আপনার গেল। দেখেন এটাকে আমরা সার্জারি করলাম, কারণ সার্জারি এটা একটা মজার জিনিস হলো, যেটা কিন্তু আমরা না কেটে ছিদ্র করে আমরা করেছি, এত বড় প্রসিডিউর। এবং এখন দেখেন হাড়গুলো কিন্তু কোনো অ্যালাইনমেন্ট একদম নর্মাল, পরপর সাজানো। ওই আগের যেটা ডিসপ্লেসমেন্ট ছিল সেই ডিসপ্লেসমেন্ট কিন্তু নাই। এবং যেটা লকিং সিস্টেম, যেটা সেই লকিং সিস্টেম কিন্তু রিগেইন করছে। এবং এটা যদি আমরা দেখি যে পেশেন্টের ক্ষেত্রে কী হয়, এটা যদি আমরা এক্সরে, যদি আমরা পরেরটায় যাই, দেখেন এই রোগীটা সে অপারেশনের পরে সুন্দরভাবে হাঁটতেছে। যদি আমরা প্রথমটা দেখি, উনিও হাঁটতে পারবেন, প্রথমটা দেন হাঁটতে পারবেন, কিন্তু ওনার হাঁটাটা হলো স্টেপিংটা একটু ডিফারেন্ট। মানে ওনার হাঁটতে গেলে যে ওই যে হাঁটটার যে ডিসপ্লেসমেন্ট আর এখন যেটা স্টেবল ওনার হাঁটা, এইটাই হলো সুবিধা। এবং এইটা দেখেন এটা কিন্তু অনেক ডিসপ্লেসড আছে, প্রায় 50% ডিসপ্লেসমেন্ট। টিল আমরা কি করেছি, না কেটে ছিদ্র করে এটা আমরা করতে পারি, যেটা বলে আমরা এমআইএস। মানে সবাই তো চায় যে স্যার না কেটে কীভাবে করা যায়, এটা খুব বড় মানে টেকনিক্যাল সাপোর্ট। যে অনেক বেশি ডিসপ্লেসড হয়ে গেলে তখন কিন্তু অনেক সময় কাটাকাটি করতে হয়, বড় প্রসিডিউর করতে হয়। এইটাও বড় প্রসিডিউর, কিন্তু না কেটে করা যায়, এটা হলো একটা বড় সুবিধা। আধুনিক হলো যে আমাদের, যেমন আমাদের সেন্টারে আমি যেখানে কাজ করি, এটা আমরা 2-3টা জিনিস আমাদের লাগবে। এটা সিয়াম মানে একদম ওই ঠিক এক্সরে যে জিনিস, এটা আপনি একদম মনিটরে দেখতে পারবেন, মনিটরের মধ্যে আপনি দেখবেন। এবং এটা আমাদের
অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট আছে যে আমরা একদম ছিদ্র করে পিন পয়েন্ট করে মেশিন দিয়ে দেখবার আমরা যাব, মেশিন দিয়ে দেখবার যাব। একই সাথে তার কোনো নার্ভ ড্যামেজ হচ্ছে কিনা আমরা নিউরো মনিটর এটা আমরা অ্যাসেস করতে পারি। নিউরো মনিটরিং প্লাস হলো সিয়াম, এই দুইটা খুব হেল্পফুল। তো এটা আমরা ঠিক ঠিক টেলিভিশনের মনে আমি তাকাই আছি, হ্যাঁ, এবং অনেক সময় আমরা এই রুগীকে সম্পূর্ণ অজ্ঞান না করেও করি, রুগীও দেখতে পায় যে আমার কি হচ্ছে, যে আমরা যে হাড়টা সরে গেছে ওইটার মধ্যে আমরা স্ক্রু দিলাম না কেটে ছিদ্র করে, দেন আবার পরেরটা, দেন আবার কাছে নিয়ে আসলাম। এবং এই যে দুইটা হাড়ের মাঝখানে যে সাপোর্ট যেগুলো দিচ্ছে এগুলো সব মানে মনিটরে আমরা দেখতে পাই, একদম টেলিভিশনের মনিটরে দেখার মতো। এটা সুবিধা হলো যে এগুলোর জন্য কিছু টেকনিক্যাল সাপোর্ট লাগে, যিনি করবেন তারও এক্সপার্ট থাকতে হবে, যে সেন্টারগুলো করবেন ওই সাজ সরঞ্জাম থাকতে হবে। নিউরো মনিটরিং, সিয়াম, এটা তো একটু কস্টলি জিনিস। তো এই জিনিসগুলো যদি না থাকলে ওই সেন্টারগুলোতে তখন এই সার্জারিগুলো করা খুব রিস্ক। কারণ অ্যাজ এ হোল ধরেন স্পাইন সার্জারি সারা ওয়ার্ল্ডেই ধরেন মানে খুব একটা কমপ্লিকেটেড সার্জারি, এটা খুব ইজি সার্জারি না। আমরা তো অনেক সার্জারি করি, এটা ধরেন একদম পট করে আমরা একটা পিত্তথলি ফেললাম, অ্যাপেন্ডিক্স ফেলে দিলাম, কোথায় একটা টিউমার ফেললাম, এরকম না। কারণ এটা এমন একটা সার্জারি টেকনিক্যাল জিনিস যে যদি সঠিকভাবে না হয় তাহলে ধরেন পা অবশ হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, তার প্রস্রাব পায়খানা কন্ট্রোল হারিয়ে ফেলবে, মানে সারা জীবনের জন্য পঙ্গুত্ব হয়ে যাবে, এই ধরনের ভয় থাকে। যে কারণের জন্য এই সার্জারি করার আগে ডেফিনেটলি পেশেন্টের সাথে কনসালটেশন করা, এবং যেখানে ওই সমস্ত টেকনিক্যাল সাপোর্ট রয়েছে এবং যারা ধরেন এই সাপোর্টটা দিবে একদম টেকনিশিয়ান থেকে শুরু করে, এবং যিনি অজ্ঞান করবেন, সার্জারি করার পরে যে ফলো আপ, ফিজিওথেরাপি, ফলোআপটা কেমন হবে? ফিজিওথেরাপি কি লাগে? আচ্ছা, মজার জিনিস হলো কি এই সমস্ত সার্জারি দেখেন কিন্তু ওই করার 1-2 দিন পরেই রুগী হাঁটে, আমরা পরের দিন থেকে রুগী আমরা বসাই দেই, দাঁড়াতে দেই, হাঁটতে দেই, এবং এগুলো কোনাকে কিছু ফিজিওথেরাপি আমরা করাই। বিকজ এই সার্জারিগুলো সবচেয়ে বড় জিনিস হলো যে ওই যে আমরা বললাম যে কেটে আর না কেটে করা, যে অলরেডি যে রুগীটাকে অপারেশন আমরা করব বা করতে হবে তার কিন্তু পিছনের মাসেলগুলো, পায়ের মাসেলগুলো দুর্বল হয়ে যায়, এবং দেখা যায় অনেক সময় পাটা চিকন হয়ে গেছে, তার মাসেল বাল্ক মোটাটা চিকন হয়ে গেছে, শক্তিটা তার কমে গেছে। তাহলে এটা কিন্তু অপারেশনের আগেই তার এটা ছিল। এরপরে যখন আমরা আবার কাটাকাটি করে বেশি বড় করে যদি করি তাহলে এই যে মাসেলগুলোকে কাটা, টান দিয়ে এটা রিট্রাক্ট করে রাখা, এগুলোতে কিন্তু তার আরও ড্যামেজ হয়, এবং এই দুর্বলতা আগে যা ছিল আবার কিছু বাড়লো, তাহলে অপারেশনের পরে কিন্তু এই রোগীগুলোকে হাঁটানো দাঁড়ানো অনেক দিন সময় লাগে। হোয়ারে যখন আমরা না কেটে করি আমরা মাসেল কাটাকাটি হচ্ছে না, জাস্ট এটা ছিদ্র করে নিয়ে দিলাম, যে কারণে জন্য বড় সুবিধা হলো যে মাসেলের কোনো ড্যামেজ নাই, তার আগে যতটুকু ড্যামেজ ছিল তার থেকে আর ড্যামেজ করার আর সুযোগ আমরা পাচ্ছি না। রাদার যখনই আমরা এটা ওই ছিদ্র করে স্ক্রুগুলো দিয়ে ওই যে রডগুলো দিয়ে আমরা স্টেবল করে দিলাম, তার মাসেলগুলো যেটা দুর্বল গটগট অবস্থা ছিল, নাজুক অবস্থা, সে এখন একটু স্ট্রঙ্গার হলো। যে কারণের জন্য যে সার্জারি করার পর থেকে কিন্তু রুগীকে আমরা কিছু ব্যায়াম নিজেরা শেখাই রুগী করতে পারে। ডেফিনেটলি ফিজিওথেরাপির একটা রুল আছে, ফিজিওথেরাপিকে আমরা বলি, এবং এটা রুগী খুব শর্ট টাইমেই বাড়ি চলে যায়, 3 দিন 5 দিনের মধ্যে রুগী বাড়ি চলে যাবে, এবং ধরেন 2 সপ্তাহের মধ্যে সে যদি চাকরি করে তার কাজে সে জয়েন করতে পারবে। একদম শেষ পর্যায়ে একদম এক কথায় দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ। টেক হোম মেসেজ হলো যে এই ডিসপ্লেসমেন্ট থাকলেই যে তাদেরকে সার্জারি লাগে তা না, শতকরা 80% কিন্তু সার্জারি ছাড়া ভালো হয়, অনলি 20% হলো সার্জারি লাগে। এবং এই সার্জারিটা আমরা এখন যেমন আমাদের সেন্টারে না কেটে ছিদ্র করে করার সুযোগ আছে, সেটা হলো সবচেয়ে বড়, যে কোনো রুগী চায় না যে আমরা অনেক কাটাকাটি। সো 80% সার্জারি লাগে না, 20% সার্জারি, যে সার্জারিগুলো আমরা না কেটে ছোট্ট ছোট একটা ছিদ্র করে এটা করা, এবং ইজি, রুগী 3-4 দিনের মধ্যে বাড়ি চলে যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অবশ্যই সচেতন হবেন। ধন্যবাদ। দর্শক, আমরা যেটা জানলাম যে কোমরের হাড় সরে যেতে পারে এবং তার কারণে অনেক সমস্যার তৈরি হতে পারে, তবে তার সমাধান এবং চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।